নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। হট সিটে হট টকের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। কসবা কাণ্ড নিয়ে, গণধর্ষণ কাণ্ড নিয়ে বলা ভালো, উত্তাল গোটা শহর, গোটা রাজ্য, গোটা দেশে কিন্তু আস্তে আস্তে প্রত্যেকে জানতে শুরু করে দিয়েছে। কিন্তু আমাদের প্রশ্ন হলো, আপনারা জানেন ধারাবাহিকভাবে আমরা যা যা অনুষ্ঠান করেছি, আমরা আপনাদেরকে বলেছি যে যেভাবে এই ঘটনা ঘটানো হয়েছে এবং তার আফটার এফেক্ট এখনো পর্যন্ত হুবহু কিন্তু এক কেন বললাম? কারণ নির্যাতিতা যা এফআইআরে লিখেছে এবং সিসিটিভি ফুটেজ থেকে পুলিশ এখনো পর্যন্ত যা বলছে, তার কমপ্লেন এবং সিসিটিভি ফুটেজ কিন্তু হুবহু একদম সেম। শুধু তাই নয়, একদম কারেন্ট আপডেট, যেখান থেকে ইনহেলার কেনা হয়েছিল সেই দোকানও কিন্তু আইডেন্টিফাই করেছে পুলিশ। অর্থাৎ যখন এই ঘটনা ঘটছে, এই অত্যন্ত নক্কারজনক ঘটনা ঘটছে সাউথ ক্যালকাটা ল কলেজে, যেখানে প্রত্যেকে মানুষ হতে যায়, পড়াশোনা করতে যায়, তখন তাকে ইনহেলার বলেছিল দেওয়ার জন্য তার প্রবলেমে, তার প্যানিক অ্যাটাকের জন্য। সেই ইনহেলার যে কিনেছিল, যার মধ্যে তাকে অ্যারেস্ট করেছে, তার ভেতর থেকে একজন অনলাইনে কিনেছিল। আমরা আজকের পর্বে এমন একজনকে নিয়ে এসেছি আপনাদের সামনে, যে সেই সাউথ ক্যালকাটা ল কলেজের এক্স স্টুডেন্ট শুধু নয়, আরও অনেক বিস্ফোরক তথ্য জানবেন এই ম্যাঙ্গো নামক পদার্থটি, অর্থাৎ মিউজিয়ামে রাখার মতো। মনোজিৎ মিশ্র, তার অনেক কিছু কাণ্ড কারখানা আছে, অনেক গুণধর সে। কেন বলছি এ কথা? এবং তার সঙ্গে আরও দুজন, তাদের যে অ্যাসোসিয়েট ছিল, আগে থেকে প্ল্যান করা ছিল এই গণধর্ষণ। কৌস্তব বাগচি আমার বাঁদিকে বসে আছেন হট সিটে হট টকের আজকের এই গুরুত্বপূর্ণ পর্বে। সাউথ ক্যালকাটা ল কলেজের এক্স স্টুডেন্ট শুধু নয়, বিজেপির মুখপাত্র এবং প্রখ্যাত আইনজীবী। কৌস্তব দা, আপনাকে ট্রাইব টিভি স্টুডিওর স্বাগত এবং হট সিটে হট টকে। বাংলার মানুষ, আমরা প্রত্যেকে ধিক্কার জানাই যে ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই ফ্যাক্ট ফাইন্ডিং টিম আপনাদের দলের এই মুহূর্তে রাজ্যে। আপনি একজন এক্স স্টুডেন্ট সাউথ ক্যালকাটা ল কলেজের, এক্স্যাক্টলি যা যা হয়েছিল এবং এই ম্যাঙ্গো সম্পর্কে যা যা তথ্য উঠে আসছে, তা সে একবার পড়াশোনা করতে করতে ছেড়ে চলে গেছিলো, আবার সে এসছে উইদাউট এনি এন্ট্রান্স এক্সামিনেশন। এত বড় ঔদ্ধত্য, এত বড় সাহস, এত বড় ক্ষমতা, কার মাথার উপর হাত? কৌস্তবদা, প্রথম কথা যেটা বলার সেটা হচ্ছে, প্রাক্তনী হিসাবে, এই কলেজের একজন প্রাক্তনী হিসাবে আমার পরিচয় দিতে নিজেকে সত্যি আমার লজ্জাবোধ করি আমি, যে আমি কলেজের একজন প্রাক্তনী। এখন বিষয়টা হচ্ছে, এই কলেজটা দীর্ঘদিন ধরে চূড়ান্ত অনিয়ম বেনিয়মের একটা আখড়া হয়ে দাঁড়িয়েছে। এই কলেজে দীর্ঘদিন কোনো প্রিন্সিপাল নেই, বেশ। ভাইস প্রিন্সিপাল এই কলেজটা চালান। ভাইস প্রিন্সিপালকে ডক্টর নয়না চ্যাটার্জি। শুধু তাকে রাখবে বলে, যেহেতু তার এলিজিবিলিটি নেই প্রিন্সিপাল হওয়ার জন্য, কোনো স্থায়ী প্রিন্সিপালের পদ নেই। আমাদের সময় ডক্টর দেবাশিস চট্টোপাধ্যায় ছিলেন প্রিন্সিপাল এবং উনি মারা যান। মারা যাওয়ার পর থেকে পদটা দীর্ঘদিন ফাঁকা। ওই কলেজের গভর্নিং বডির আরেকজন সদস্য, তৃণমূলের অধ্যাপক সংগঠনের অত্যন্ত ঘনিষ্ঠ এবং অধ্যাপক সংগঠনেরই একজন লোক, ওই ডক্টর শুভ্রাংশু শেখর চ্যাটার্জি। ও এই কলেজের গভর্নিং বডির মেম্বার, তার স্ত্রী এই কলেজের ভাইস প্রিন্সিপাল, মাথার উপরে অশোক দেব, এবং এদের গোটাটা একটা নেক্সাস চলে এই কলেজে। বেশ বেশ। কী ধরনের নেক্সাস? যেমন ধরুন, আমাদের সময় যেটা ছিল, পার ইয়ার 120টার বেশি অ্যাডমিশন ফার্স্ট এক ইয়ারে হবে না। ক্যালকাটা ইউনিভার্সিটির ল এন্ট্রান্সের যেটা নিয়ম ছিল, যে প্রথম 480 জন, মানে ইনক্লুডিং রিজার্ভেশনের নল, তারা সরকারি কলেজ বা সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলো পাবে, যেগুলোর মধ্যে হাজরা ল কলেজ, যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ, সাউথ ক্যালকাটা ল কলেজ, তারপরে সুরেন্দ্রনাথ ল কলেজ। এর পরের যাদের র্যাঙ্ক হবে তাদের হচ্ছে সব প্রাইভেট বিভিন্ন কলেজেস আছে যেগুলোতে হবে। এদের যে নেক্সাসটা চলে সেখানে হচ্ছে গিয়ে, যত ধরুন প্রাইভেট কলেজের র্যাঙ্ক প্রাপ্ত কাউকে এই কলেজে, সরকারি কলেজে ভর্তি করা, বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে, এগুলো করার বিনিময়ে। তো এগুলোর মধ্যে এই অ্যাডমিশন নেক্সাস আপনি বলছেন, বেশ, মানে সম্পূর্ণ জালিয়াতি। এটা করার নিয়মই নয়। তো এই ধরনের বিষয়গুলোতেই মনোজিৎ মিশ্র ওরফে ম্যাঙ্গো ট্যাঙ্গো, এদের দীর্ঘদিনের এটার যোগাযোগ। প্রিন্সিপাল আজকে এমনরা ভাইস প্রিন্সিপাল এমনরা ভাব করছেন যে কিছু জানে না, সব জানে। এবং এই বিষয়গুলো হচ্ছে মনোজিৎ মিশ্র বা ম্যাঙ্গো ওকে যদি উঠতে বলতে উঠবে, বসতে বললে বসবে। এত তার প্রভাব, প্রচণ্ড প্রভাব। আমি বলছি, এগুলো এক এক করে আসছি আমি। প্রত্যেক বছর স্যাংশন স্ট্রেংথের বাইরে ছাত্র ভর্তি, এটা একটা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে সাউথ ক্যালকাটা ল কলেজ। আর একটা ল কলেজ, সুরেন্দ্রনাথ ল কলেজেও তাই। ধরুন আমাদের সময় ধরুন স্যাংশন স্ট্রেংথ 120, এখন হয়তো ওটা বেড়েছে, যতদূর শুনছিলাম কিছুটা হলেও বেড়েছে। এই স্যাংশন স্ট্রেংথের বাইরে ইনফ্রাস্ট্রাকচার না থাকা সত্ত্বেও
আমি যদি অ্যাডমিশন করাই সেটা তো বেআইনি, এবং এটা নিয়ে বার কাউন্সিল বারংবার তাদের করেসপন্ডেন্স করেছে এই কলেজকে, এবং একটা সময় এমনও বলেছে যে রেকগনিশন কেড়ে নেবে তারা। তখন অশোকদেব গিয়ে রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে হাতে পায়ে ধরে সব ম্যানেজ করে এসছে। আর এই অশোকদেব নামক ভদ্রলোক তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তিনি সমস্ত ল কলেজগুলোর নিজের পৈতৃক সম্পত্তি বলে মনে করেন। সব কটা ইনি কি জেঠু? হ্যাঁ, সব কটা হচ্ছে গিয়ে ল কলেজের, উনি হচ্ছেন গভর্নিং বডির চেয়ারম্যান। এই মনোজিৎ মিশ্র ওরফে ম্যাঙ্গো, আমি 2014 পাস আউট, এবং 2012 সাল নাগাদ আমি জানি এই ছেলেটিকে তৎকালীন সময়, কারণ আমার সময় যে সমস্ত বন্ধুবান্ধব যারা সেই সময় তৎকালীন সময় কলেজে তৃণমূল ছাত্র পরিষদ করতো, মানে এমন না যে আদর্শের জন্য করতো, কলেজে একটা প্রভাব থাকবে বলে এ করা, তো তারা এখন তৃণমূল কংগ্রেসের নাম শুনলে পর্যন্ত ঘেন্নাবোধ করে। তো সেই তাদের সাথে কথা হচ্ছিল আমার, সেই সময় যারা ওদের দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব ছিল তাদেরই কাউকে একজনকে ফোন করে অশোকদেব বলেছিল একে অ্যাডমিশন করানোর কথা। এর কোনো র্যাঙ্ক ফ্যাঙ্ক কিচ্ছু ছিল না। সারপ্রাইজিংলি শোনা যাচ্ছে 2012 সালের এই মেরিট লিস্টটা এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। যবে থেকে আমি কথাটা বলেছি যে ওর র্যাঙ্ক ছিল না, ওই মেরিট লিস্টটাই গায়েব হয়ে গেছে, আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। বি দ্যাট অ্যাজ ইট মে, 2012-13 সালে 1 বছর পরে হঠাৎ করে কলেজে আসা বন্ধ হয়ে গেল। কারণ এর আগে অনেক অসভ্যতা করতো কলেজে, ওকে সবাই, এটা তৃণমূলের লোকেরাই ওকে ধরে একাধবার বলেছে যে এই জিনিসগুলো বন্ধ করার, তারপর ওরাই বলেছিল কলেজে ঢুকতেই দেবো না এবার। তো সেও মনে করলো ধর ঢুকতে দিবি তো কী আছে, আমার 10 জায়গা আছে রোজগার করে খাবার। তো সে হঠাৎ করে কলেজে আসা বন্ধ করে দিল। শুনলাম নাকি 17-18 সাল ওই সময়টা আবার তার রিঅ্যাডমিশন হলো, যেটা সম্পূর্ণ বেআইনি। করা যায় না। গাইডলাইন্স অনুযায়ী এই কোর্সটা 7 বছরের মধ্যে শেষ করতে হয়, 5 বছরের, ম্যাক্সিমাম 7 বছর। তারপরে করতে গেলে তোমাকে আবার এন্ট্রেন্স দিতে হবে, আবার রিঅ্যাডমিশন, আবার প্রথম থেকে পড়তে হবে। তো সেগুলো কোনো নিয়মের কোনো তোয়াক্কা না করে আবার অ্যাডমিশন হয়ে গেল। এবং এই সবটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের আশকারা, এই বিষয়গুলো হয়েছে। এবং এই আশকারাটা অশোকদেব থেকে শুরু করে ওদের যারা তৃণমূল ছাত্র পরিষদের যারা নেতা, সবাই আশকারাটা ওকে দিয়ে গেছে। বর্তমানে অশোকদেব, জাভেদ খান, তারপরে তৃণাঙ্কুর ভট্টাচার্য, এবং হচ্ছে ওদের দক্ষিণ কলকাতার ছাত্র যুবর ওই একটাই যে প্রেসিডেন্ট আছে সার্থক বলে ছেলেটি, যার নামেও একাধিক অভিযোগ আছে। তার মানে ফুলে ফেপে ওঠার পেছনেও এরা হেড ক্লার্কের চাকরি করে আশুতোষ কলেজে, অথচ তার পরিবারের নামে, এর নামে বেনামে প্রচুর প্রপার্টি। এই কাগজগুলো আমাদের কাছে এসছে, সব এগুলো নিয়ে আমরা সব কিছু করবো। হেড ক্লার্কের চেম্বার দেখলে মাথা খারাপ হয়ে যাবে, প্রিন্সিপালের চেম্বার মনে ওর থেকে ছোটো। তো যাই হোক, এই সমস্ত লোকেরা এই মনোজিৎ মিশ্র ওরফে ম্যাঙ্গোকে দিনের পর দিন আশকারা দিয়ে গেছে। সাউথ ক্যালকাটা ল কলেজে এই ধরনের ঘটনা, গণধর্ষণের ঘটনা লাইমলাইটে প্রথম এসছে, কিন্তু এই ধরনের ঘটনা যে আগে হয়নি এটা হলপ করে বলা যাবে না। কারণ একাধিকবার এই কলেজে মহিলাদের নির্যাতন, মহিলা যারা ছাত্রীরা আছে তাদের নির্যাতন, ভয়, এবং তার থেকেও বড় কথা কলেজ কর্তৃপক্ষ এবং প্রশাসনের চাপে ধামাচাপা দিয়ে দেওয়া হয়েছে বারংবার। এই কলেজের বহু ছেলেকে মারধর করার অভিযোগ আছে এই মনোজিৎ মিশ্র ওরফে ম্যাঙ্গোর বিরুদ্ধে। বহু মেয়েকে মোলেস্টেশন করা, কিছু মেয়ে তো ফেসবুকেও লিখেছিল এই সব নিয়ে, এবং বেশ কিছু মহিলারা, তারা যারা কলেজের যারা আগে ছাত্রী ছিল, তারা এই বিষয় নিয়ে লিখেওছে ফেসবুকে, পাবলিক ডোমেনেও আছে এই বিষয়গুলো। তারা ওই বিষয়গুলো সম্মুখীন হয়েছে। এবং হি ইজ কি বলবো তোমাকে, এটা হি ইজ আ হ্যাবিচুয়াল অফেন্ডার, হি ইজ আ ক্রিমিনাল মাইন্ড। অন্য কলেজেও তো তার দলবল নিয়েছে, আমি তো বলছি। এবং তারপরে আমি যেটা তোমাকে বলছি, পাস আউট করে যাওয়ার পর ওকালতি পড়ার পর কলেজ থেকে লোকে কি সবার একটা এম থাকে যে ওকালতি করবো বা চাকরি করবো, হোয়াটস এভার ইট মে বি। 5 বছর ওকালতি করার পর ওই কলেজেই ক্যাজুয়ালের একটা এমপ্লয়মেন্ট নিয়ে সেই কলেজে থেকে যাওয়ার কারণটা কি? আর প্রথম কথা, এমপ্লয়মেন্টটার সুপারিশ করা বা গভর্নিং বডির ওকে ক্যাজুয়াল হিসেবে রাখা, ওটাও সম্পূর্ণ বেআইন, মানে যে পদ্ধতিতে হয়েছে আর কি। তো যাই হোক, ক্যাজুয়াল হিসাবে তাকে রেখে দেওয়া হলো। এখন প্রশ্নটা হচ্ছে কিসের মধু? আমি ওকালতি পাস করার পর ওকালতি করব, খাটাখাটনি করব, প্র্যাকটিস করব, তারপরে আস্তে আস্তে নিজে ফ্লারিশ করব, অনেক টাকা উপার্জন করার জায়গা আছে। কিন্তু মুশকিল হচ্ছে এদের মতন ছেলেরা, এরা তো পড়াশোনা করতে চায় না, এরা যতটাই আমরা বাংলায় বলি না হারামে রোজগার করার পয়সা, এদের হচ্ছে গিয়ে তাই ওই অ্যাডমিশন থেকে পয়সা কামাবো, এখান থেকে পয়সা কামাবো, কলেজের সোশ্যালে পয়সা ঝাড়বো, এই হচ্ছে মানসিকতা। তো এই জায়গায় দাঁড়িয়ে ওই কলেজেরই ক্যাজুয়াল হয়ে থাকে এবং গোটা কলেজটাকে কন্ট্রোল করতো। ওই যে সিকিউরিটি গার্ড যেটাকে অ্যারেস্ট করা হয়েছে, সিকিউরিটি গার্ড বেরিয়ে যেত, সিকিউরিটি গার্ডের বাপ 14 পুরুষের ক্ষমতা নেই ওকে কিছু বলার। ওই সিকিউরিটি গার্ডের রুমটা ওদের যত দুষ্কর্ম কুকর্মের আখড়া ছিল। আচ্ছা। এবং রোজ কলেজে যদি খোঁজ নিয়ে দেখো তোমরা, সেটা দেখতে পাবে ওই কলেজের মধ্যে যত নোংরামো বদমাশি, ওগুলো সব রাত্রির 8টা 9টা 10টা অবধি চলতো।
বিভিন্ন ঠেক চলতো, এবং ওই সিকিউরিটি কিছু করার ক্ষমতা নেই, কারণ ও দেখছে প্রিন্সিপাল ওর কথা উঠছে বসছে, ভাইস প্রিন্সিপাল, অন্যান্য সমস্ত কলেজ কর্তৃপক্ষ সবই এরা ওকে ভয় একদম ততস্থ হয়ে আছে। কে কি করবে? কলেজে তৃণমূল ছাত্র নেতারা আসছে এবং ওর পিঠ চাপড়ে দিয়ে যাচ্ছে, কার ক্ষমতা? সুপার পাওয়ারটা কৌস্তবটা কার ছিল? মানে ওর পেছনে তো কিছুটা সুপার পাওয়ার, জেঠু অশোক দেব, তারপরে হচ্ছে এই যে তৃণমূল ছাত্র পরিষদের নেতারা, তৃণাঙ্কুর থেকে শুরু করে সার্থক থেকে শুরু করে, এরা যতই এখন নিচুতলা পিচুতলা বলুক, এ তো কামাইয়ের লাভ্যাংশ তো পৌঁছে যেত, এবং সেই লাভ্যাংশটা পৌঁছে যাওয়ার কারণেই তো এত প্রিয়, আদারওয়াইজ কোনো কারণ না। বেশ বেশ এ পয়সা তুলে দিত, যে তৃণমূলে তো নিয়ম এটা, যে পয়সা তুলে দিতে পারবে সে, যেমন এখন বীরভূম জেলায় অনুব্রত মণ্ডল পয়সা তুলে দিতে পারছে না বলে অনুব্রত মণ্ডল খারাপ হয়ে গেছে, কাজল শেখ আপন হয়ে গেছে, অনুব্রত মণ্ডল পড হয়ে গেছে। তো এটা তৃণমূল দলের নিয়ম, পয়সা যে তুলে দিতে পারবে তৃণমূল দল তার, তৃণমূল কারণ না, যে পয়সা তুলে দিতে পারবে তার তৃণমূল। তো এই হচ্ছে এর ব্যাপার। এবারে শুধু যে তা নয়, আমি গতকালকে একটা পেলাম, ওই জায়েদ আহমেদ বলে ছেলেটা, ওটার ও যে 2024-এর মেরিট লিস্টটা পেলাম, দেখা যাচ্ছে ওর র্যাঙ্ক হচ্ছে 2634। বেশ, কোনোভাবে সাউথ ক্যালকাটা ল কলেজে ভর্তি হওয়ার মতন ব্যাপার না, মানে ওর জায়গা, মানে এলিজিবিলিটি নেই ভর্তি হওয়ার, কিন্তু কোনো এক অদৃশ্য কারণে ভর্তি হয়ে গেছে। এই যে এই কারণগুলো, এবং এই যে জায়েদ আহমেদ বলুন বা এই ধরনের অ্যাডমিশনগুলো থেকে, এখান থেকেই তো রোজগার, প্রাইভেট কলেজে না পড়ে সরকারি কলেজে, এখান থেকে যে রোজগার, এই লোভের জন্যই তো আর মানে কলেজের গণ্ডিটা ছেড়ে বেরোতে পারে না। এ তো কৌস্তবটা এক মারাত্মক অভিযোগ। আমরা জানি বেসরকারি কলেজে অনেক টাকা পয়সা দিয়ে ভর্তি হয়, অনেক কোটা ফোটা থাকে, হ্যাঁ, তো সরকারি কলেজে পয়সা দিয়ে ভর্তি হচ্ছে। মানে এটা এই দীর্ঘদিন ধরে এই বিষয়গুলো চলে এসেছে, দীর্ঘদিন, এটা আজকালকার ব্যাপার নয়, এটা দীর্ঘদিন ধরে এই বিষয়গুলো চলে এসেছে। এবং এই কলেজে এর আগে বহু ছেলেপেলেকে মারা, একটা ছেলেকে তো কিডন্যাপিংয়েরও ব্যাপার অভিযোগ উঠেছিল ওর বিরুদ্ধে। এই অসভ্যতাগুলো দীর্ঘদিন চলেছে, এবং আমি তো বলছি আজকে আমরা যেমন এই মনোজিৎ মিশ্র বা হচ্ছে গিয়ে এই জায়েদ আহমেদ আর প্রমিত মুখার্জি এদের যেমন শাস্তি চাইছি, আমার তো মনে হয় সাথে সাথে কলেজের গভর্নিং বডির প্রত্যেকটা সদস্য, ইনক্লুডিং দ্যাট অফ ভাইস প্রিন্সিপাল, ওই গভর্নিং বডিটাকে তো একদম ইমিডিয়েটলি ডিজলভ করা উচিত, এবং তাদেরও শাস্তি হওয়া উচিত এই ধরনের ক্রিমিনালদের দিনের পর দিন আশকারা দিয়ে মাথায় তোলার জন্য। বেশ, কৌস্তবদা এক্স্যাক্টলি সেদিনকে যে ঘটনা ঘটেছে, একটু যদি বিবরণ ডিটেলে, আমরা দর্শকরা প্রচুর মানুষ অনুষ্ঠান দেখেন, এক্স্যাক্টলি এখনো পর্যন্ত দেখো আমার তো এটা তো আমার পক্ষে ডিটেলসে সেদিনকার ঘটনা, তবে আমি যেটুকু শুনেছি সেটা হচ্ছে সেদিনকে রাত্রির বেলায় মানে যে পরিস্থিতি হয়েছে সেটা মেয়েটা মানে ও যে বেঁচে আছে এটাই বড়, এক্স্যাক্টলি, নালে একদম আর্জিকর নাম্বার 2 পার্ট 2 রিটেন কমপ্লেন্টে যেটা লেখা আছে, হকি স্টিক দিয়ে মারার চেষ্টা করেছে, এবং আজকে যদি মেয়েটাকে মেরে ফেলতো দ্বিতীয় অভয়া হতো। মানে একটা অভয়ার যন্ত্রণা আমরা বুকে নিয়ে চলছি, আর একটা দ্বিতীয় অভয়ার পরিস্থিতি তৈরি হতো। আমি জানি না এই পরিস্থিতি থেকে আমরা কবে বেরোতে পারবো। এই যে একটা দানবিক মানসিকতা, একটা পাশবিক মানসিকতা, বিশেষ করে এই বয়সের ছেলে মেয়েদের মধ্যে, যে বিশেষ করে এই সমস্ত এলিমেন্টগুলোর মধ্যে যেগুলো দেখা যাচ্ছে, মানে এরা সব কিছুকে ঊর্ধ্বে ভাবছে আমরা সব কিছুর ঊর্ধ্বে। এই যে এই ক্রিমিনাল মেন্টালিটিগুলো একটা মানুষের কখন জন্ম নেয়, যে আর তার মধ্যে একটা মানে নিজেকে একটা সুপার পাওয়ার মনে করার, যে আমি যা কিছু করি না কেন, আমি যে পার্টি করি আমাকে কেউ কিছু করতে পারবে না, পুলিশ আমাকে কিছু করতে পারবে না, কলেজ আমাকে কিছু করতে পারবে না, মানে আমি সব কিছু, আমি দি হেল্প অফ দি অ্যাফেয়ার্স, ভ্যান্ডালিজম অ্যাবসলিউটলি। এবং এইটাকেই তো আশকারা দিয়ে আজকে এই জায়গাটা কিন্তু একদিনে হয়নি। এই মনোজিৎ মিশ্র ওরফে তো বয়স কিন্তু নিতান্তই কম না, 31-32 বছর বয়স। এই মানসিকতাটা একদিনে তৈরি হয়নি। অপকীর্তি, কুকর্ম যা যা করে গেছে পার্টির নেতারা পিঠ চাপড়ে বলে, তুই শুধু পয়সা দিতে থাক, বাদবাকি আমরা সব বুঝে নেবো। এবং এই জিনিস বহুবার হয়েছে, কলেজে বহু মেয়েকে নিয়ে বহু অসভ্যতা করেছে, কিছু মেয়ে বলতে পেরেছে, কিছু মেয়ে বলতে পারেনি, অনেকে কলেজ কর্তৃপক্ষকে অ্যাপ্রোচ করেছে, কলেজ কর্তৃপক্ষ ওর বিষয় বলে সাহস পায়নি। এই যে প্রিন্সিপাল আজকে সম্পূর্ণ হাত তুলে দিচ্ছে না, এই ভূতের ভবিষ্যতে মাস্তারামের মতন, যে আমি কাজ জানে গরিব আদমি, কিন্তু এ কমপ্লিটলি সব জানে, শি হ্যাড এভরি নলেজ অফ এভরিথিং, কিন্তু কিছু করেননি। এরা সব তো উপকৃত, এরা সবাই তো এই যে লাভ্যাংশ থেকে সবাই তো বেনিফিশিয়ারি, তো এদের কিচ্ছু করার নেই। তাই আমি আবারও বলছি, শুধু এরা নয়, এই যারা এদেরকে আশকারা দিয়ে মাথায় তুলেছে, নাহলে তুমি ভাবো না যে কী পরিস্থিতি একটা কলেজের মধ্যে একটা রানিং স্টুডেন্টকে একজন ক্যাজুয়াল এমপ্লয়ি রেপ করছে, আর দুজন রানিং স্টুডেন্ট কেউ হয় পাহারা দিচ্ছে বা সেটাকে ভিডিও করছে। মানে কতটা নিম্ন মানসিকতা হলে এই জিনিসগুলো করা যায়, আর কতটা ক্রিমিনাল মাইন্ড হলে এই বিষয়গুলো করা যায়। আমি সত্যি বলছি, প্রাক্তনী হিসাবে নিজেকে খুব মানে আমার তো নিজেকে খুব লজ্জিত মনে হচ্ছে। আমি খুব লজ্জিত এই কলেজের প্রাক্তনী হিসাবে, খুব খারাপ লাগছে এই পরিচয়টা দিতে। মানে যদি এটা মুছে ফেলা যেত, মুছে তো নিশ্চয়ই ফেলা যাবে না, যে এই প্রফেশনে করে কমে খাচ্ছি, এই কলেজ থেকে পাস আউট করেই খাচ্ছি, কিন্তু ওই
কলেজের প্রাক্তনী ওই ট্যাগ লাইনটা মনে হয় যদি কোনোভাবে মুছে ফেলতে পারতাম খুব ভালো হতো। বেশ কৌশলদা, লেটেস্ট আপডেট যেখান থেকে যখন এই ঘটনা চলছে, যেখান থেকে ইনহেলার কেনা হয়েছিল, ডুয়োলেন ইনহেলার কেনা হয়েছিল, সেই দোকানও পুলিশ আইডেন্টিফাই করেছে এবং কথা বলেছে তাদের সঙ্গে। এবং এটা কতটা প্যাথেটিক এবং এটা ভাষায় বলা যাবে না, যে যখন ওই ঘটনা ঘটছে পায়ে ধরেছিল মেয়েটা, পায়ে ধরেছিল। আমার দুটো প্রশ্ন, যে কালকেও কিন্তু ডক্টর অর্চনা মজুমদারকে ওখানে ঢুকতে দেওয়া হয়নি। তো আমার প্রশ্ন হচ্ছে, এখন এরকম শোনা যাচ্ছে যে সূত্র মারফত যে নির্যাতিতা এক্স্যাক্টলি কোথায়, পুলিশের কাছে নাকি ট্র্যাক নেই। না 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 না, ওরা ইচ্ছা করে এটাকে খুব গোপন রাখতে চাইছে, বা এই বিষয়টাকে নিয়ে মানে আমরা অনেকবার চেষ্টা করেছি ওর সাথে যোগাযোগ করার বা এই করার, রিচ আউট করতে দিচ্ছে না। ওরা ওকে খুব মানে একটা সেফ কাস্টাডিতে রেখেছে, মানে এমন করে রেখেছে যেখানে কেউ ওর সাথে যোগাযোগ না করতে পারে। আমি জানি না এটা কী কারণ বা কিসের জন্য করছে, কোনোভাবে এই এভিডেন্স ট্যাম্পারিং করা বা ওকে দিয়ে বিষয়টাকে অন্যরকম ভয়ভীতি প্রদর্শন করে ওকে মামলাটা একটা অন্যরকম জবানবন্দি দিয়ে বা অন্য কিছু এটা করে এদের আলটিমেটলি ছেড়ে দেওয়ার উদ্দেশ্য কিনা আমি জানি না। কারণ সবথেকে বড় কথা, এফআইআরটা যখন হয়েছে, রিটেন কমপ্লেনটা, সেখানে অ্যালফাবেট লেখা আছে। হ্যাঁ, আমি ওটাই বলছি তোমাকে। সেটা হচ্ছে নিপুণ সাক্সেনা সুপ্রিম কোর্টের আর হাইকোর্টের প্রফুল্ল মুরা বলে দুটো জাজমেন্ট আছে, সেখানে বলা আছে যে ভিকটিমের আইডেন্টিটি ডিসক্লোজ করা যাবে না। এটা স্ট্যাটুটারি ম্যান্ডেটও, যে কোনো সেক্সুয়াল অফেন্সেসের এই ধরনের ক্ষেত্রে ভিকটিমের আইডেন্টিটি ডিসক্লোজ করা যাবে না। তার নাম, বাবার নাম, ঠিকানা, ফোন নাম্বার, ইনফ্যাক্ট তার লোকালিটি, তার স্কুল, কলেজ, এগুলো কোনোটাই করা যাবে না। কিন্তু সারপ্রাইজিংলি কোথাও এটা কিন্তু বলা নেই যে অ্যাকিউজদের আইডেন্টিটি ডিসক্লোজ করা যাবে। বেশ, এই রিটেন কমপ্লেনটায় খুব অদ্ভুতভাবে অ্যাকিউজদের নামগুলোকে রিডাক্ট করে দেওয়া হলো প্রথমে। এটা পুলিশই করেছে, এবং খুব সুচারুভাবে বিষয়টাকে গুলিয়ে দেওয়ার জন্য, ধরো প্রিন্সিপালি কমপ্লেনটা পড়লেই তো বোঝা যাচ্ছে প্রিন্সিপাল অ্যাকিউজড হচ্ছে মনোজিৎ মিশ্র ওরফে ম্যাঙ্গো, কিন্তু ওকে ডিনোট করা হলো জে বলে। অন্যান্য যারা, ধরো জাহিদকে ওটাকে করে দিল এম, রাইট, প্রমিতকে করে দিল হচ্ছে, মানে এই অ্যালফাবেটের জাগলারি করে আলটিমেটলি গোটা বিষয়টাকে প্রথম থেকেই কলকাতা পুলিশ যেটা চেষ্টা করছে বিষয়টাকে গুলিয়ে দেওয়া। এবার আমরা যখন এই বিষয়টা নিয়ে প্রথম সরব হলাম বা এই কথাগুলো যখন আমরা বললাম, তখন এখন কলকাতা পুলিশের বক্তব্য, না আমরা তখন তো আমাদের কিসের প্রিলিমিনারি ইনকোয়ারি, দিস ইজ এ সিরিয়াস এলিগেশন অফ গ্যাং রেপ। বলছে আমরা দেখতে চাইছিলাম। আমি গতকালকে একটি সংবাদপত্রে আমি আমার বক্তব্য জানিয়েছি, এবং সেই সংবাদপত্রে বেরিয়ে, ডেলি সংবাদপত্র, খুব নামকরা সংবাদপত্র, সেখানে বেরিয়েওছে যে কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার ক্রাইম রূপেশ কুমার, তিনি বলেছেন যে আমরা প্রিলিমিনারি ইনকোয়ারি করে আগে দেখে নিতে চেয়েছিলাম ঘটনাটার সত্যতাটা, তারপরে হচ্ছে এরা নাবালক কিনা। আরে কিসের নাবালক? একটা 31-32 বছর বয়সের ছেলে সে এখানে। আর ইনফ্যাক্ট এই ধরনের অফেন্সের ক্ষেত্রে আফটার নির্ভয়া কাণ্ড, যে জুভেনাইল, যে এদেরকে তো কোনোভাবে না, যদি নাবালকও হতো, কনসিডারিং দি গ্রিভিয়াসিটি অফ দি অফেন্স, দে শুড নট হ্যাভ বিন কনসিডার্ড অ্যাজ জুভেনাইল। তো এই যেটা করেছে পুলিশ একদম খুব সুচারুভাবে, তোরা ভেবেছিল এই বিষয়টা কেউ ধরবে না, এবং বহুদিকে বহু সংবাদ মাধ্যমও কনফিউজড হয়েছে, তারা প্রিন্সিপাল অ্যাকিউজ জাহিদ আহমেদকে ভাবছিল, যেহেতু জেই লেখা। এক্স্যাক্টলি, এবং মনোজিৎকে আড়াল করার জন্য। এবং এইটা তার মানে ভাবো যে কতটা প্রভাবশালী, একদম এই মনোজিৎ মিশ্র কতটা প্রভাবশালী, এবং তার দলের নেতৃত্বের কতটা আশীর্বাদ তার উপরে আছে, যে পুলিশকে বলো ওটাকে এ করে দাও, কনফিউজ করে দাও লোকজনকে, তাহলে যদি কোনোভাবে। কিন্তু আলটিমেটলি সবাই তো, তৃণমূল কংগ্রেস সবাইকে বোকা ভাবতে পারে, নিজেকে একা চালাক ভাবতে পারে, কিন্তু ওই পৃথিবীটা তো একটা কুয়ো নয়, পৃথিবীটা একটা সমুদ্র। এরা এটা ভুলে গেছিল যে সবাই তাদের নিজেদের বিচার বুদ্ধি আছে, তারা সবাই এই বিষয়গুলো ধরতে পারবে, এবং এত সহজে বিষয়গুলো কেউ লেট গো করবে না। বেশ কৌস্তবদা, এবার একটু অন্য টপিকে আসা যাক। তৃণমূলে কিন্তু গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে, বিশেষ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র। আমি জানি না, মানে একজন দায়িত্ববান এমপি এবং এমএলএ হয়ে এই রকম স্টেটমেন্ট কিভাবে করে, কি মানে মাথায় কি চলে যখন কথা বলছেন। হ্যাঁ, তো তারপর পার্টি তাকে শোকজ করেছে, আবার পাল্টা সে বলেছে যে আমি এরকম বলতেই থাকবো। মহুয়া মৈত্রর এগেনস্টে যা কথা হয়েছে, আই হেট মহুয়া মৈত্র, ওপেন বলছেন, নারী বিদ্বেষী বলে। তাহলে তৃণমূলের গৃহযুদ্ধ কিভাবে দেখছেন? দেখুন, কল্যাণ স্যার আমাদের প্রফেশনের একজন সিনিয়র অ্যাডভোকেট। ব্যক্তিগতভাবে আমি এটা মনে করি যে ইজ এ অ্যাডভোকেট, এবং সেই জায়গা থেকে, প্রফেশনাল জায়গা থেকে আমার কল্যাণ স্যারের প্রতি একটা অগাধ শ্রদ্ধার জায়গাও ছিল। আমি কথাটা ইউজ করছি ছিল, কিন্তু যেই ধরনের কথাবার্তা বিগত কয়েক বছর ধরে উনি বলে আসছেন না, এই জায়গাটা খুব খাটো হয়ে গেছে বিষয়টা। মানে প্রফেশনাল সিনিয়র হিসেবে যে শ্রদ্ধাটা একটা সময় করতাম, রাজনৈতিক বিপরীত মেরুতে অবস্থান করলেও মনে হচ্ছে সেই জায়গাটা হয়তো আর থাকে না।
হ্যাঁ, মহিলাদের সম্পর্কে ওনার যা মন্তব্য, বিশেষ করে দেখুন মহুয়া মৈত্র ঠিক ভুল খারাপ ভালো তার ব্যক্তিগত জীবন নিয়ে একদমই তিনি কত বয়সে বিয়ে করবেন, কাকে বিয়ে করবেন, কাকে কার সাথে বিয়ে করবেন, তার কত বয়স, কাকে বিয়ে করবেন, এটা তো বলার অধিকার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেই। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে যখন সৌগত রায় মাতাল টাতাল বলেছিল, আমি তখনও বলেছিলাম এটা নিন্দনীয়, এই ধরনের কথাবার্তা বলা উচিত নয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত জীবনে যদি মদ খায় তাতে তার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। একদমই, সেটা তার তো আমি ব্যক্তিগত একদম চয়েস। সম্পূর্ণ তার ব্যক্তিগত একটা বিষয়। এই মদন মিত্রের মতন লোকের সাথে আমি কল্যাণ ব্যানার্জিকে এক করব না, কারণ মদন মিত্রর পেডিগ্রি আর কল্যাণ ব্যানার্জির পেডিগ্রি দুটো এক জিনিস নয়। মদন মিত্র যেই স্তরের নেতা বা ওনার যা চিন্তাভাবনা সেটা সম্পূর্ণভাবে একটা লোক যা সন্ধ্যাবেলার পরে তার নিজের প্রতি তার নিজের মদনবাবু control বলছেন থাকে না। যে একা কেন গেল, কাউকে নিয়ে যেতে পারতো। লাস্ট বলেছে কি বিস্ফোরক ভাবে, তৃণমূল পার্টি অফিসে গেলে তৃণমূলের কয়েকজন কর্মীকে নিয়ে যেতে পারতেন। আমি ঠিক এগুলো না বলে ওদের যেটা বলা উচিত ছিল যে আমরা খুব হতাশ এবং আমরা খুব নিরাশ যে আজকে আমাদের দলের ছাত্র সংগঠন করা একটা মেয়েকে আমাদের দলের ছাত্র নেতাদের হাতেই রেপ হতে হচ্ছে, এটা খুব দুর্ভাগ্যের। আমি তো বলবো তৃণমূল দল যারা করে, যে সমস্ত মহিলারা, তারা নিজেরা ভাবুক, তারা চিন্তা ভাবনা করুক যে তাদের নিজেদের দলের নেতাদের হাতে নিজেদেরকে রেপ হতে হচ্ছে, এরা কতদিন এই জিনিস সহ্য করবে। আর দেখুন মদন মিত্র যে কথাগুলো বলছেন, এখন লোকজন যদি অনেকে অনেক কিছু প্রশ্ন করতে পারে, পিয়ালি দেবীকে নিয়ে যদি প্রশ্ন করেন, মদন মিত্র খুব অস্বস্তিতে পড়ে যাবে, খুব অস্বস্তিতে পড়ে যাবে। ওই এপিসোডটা যেভাবে ধামাচাপা দেওয়া হয়েছিল, দল সরকারে আছে বলে ধামাচাপা দিতে পেরেছে, কিন্তু আমি মনে করি কোথাও সব কিছুর অলক্ষ্যে একটা জায়গা হলেও বিচার নিশ্চয়ই হবে। পিয়ালি দেবীর বিষয়টা একদিন না একদিন ঠিক উত্থাপন হবে এবং বিষয়টা আমার মনে হয় বিচার হবে এই বিষয়গুলো নিয়ে। যারা এই জিনিসগুলো করছে তাদের মনে রাখা উচিত যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী, তারা যেই দলটা করে সেই দলটার নেত্রী একজন মহিলা। মহিলাদের প্রতি তাদের যদি এই দৃষ্টিভঙ্গি থাকে, বাংলার মানুষ এদের যোগ্য জবাব দেবে। কৌস্তবদা, ইতিমধ্যেই কিন্তু আবার আমরা সেই রাত দখল যা দেখেছিলাম, মশাল মিছিল গতকালকে আমরা দেখেছি, আগামী দিনেও 2 তারিখে কসবা অভিযানের ডাক দিয়েছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। সেক্ষেত্রে আপনাদের ভবিষ্যতের কি পরিকল্পনা, কি প্ল্যানিং, তারপর 2026-এ কি ভাবছেন? দেখুন, আমরা এখানে সম্পূর্ণ এটা তো এটা নিয়ে রাজনীতি করার মতন বিষয় নয়, কিন্তু পশ্চিমবঙ্গের এই বেহাল যে প্রশাসনিক অবস্থা, এটা নিয়ে তো আমরা চিরকাল সরব ছিলাম, আছি এবং থাকব। ভারতীয় জনতা পার্টি একমাত্র এর বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন, এবং সেটা আপোষহীন, কোনো সেটিংয়ের লড়াই না। সমস্যাটা হচ্ছে যে আমাদের এই মাস মুভমেন্টের ক্ষেত্রে আমরা সম্পূর্ণভাবে সমর্থন জানাই পশ্চিমবঙ্গের প্রতিটা নাগরিককে যারা এই নিয়ে আন্দোলন করতে চায়, কিন্তু কিছু রাজনৈতিক দল, আমি তাদের নাম করে তাদের ইম্পর্টেন্স দেব না, তারা সারাটা বছর তৃণমূলের বিরুদ্ধে হয়তো লোক দেখানো আন্দোলন করে ভোটের আগে বলে দেবে নো ভোট টু বিজেপি। এই জায়গাটা থেকে তাদের বিরত থাকা উচিত। তারা কিন্তু ঘুরিয়ে বলছেন, এখানে আমাকে এসছেন কৌস্তবদা, তারা বলছেন আপনাদের সঙ্গে তৃণমূলের একটা ইউনিক সেটিং আছে যেটা মানুষ বুঝবে না, মানে উপর থেকে বুঝবে না, ইন্টারনালি এমন সেটিং। মুশকিলটা হচ্ছে ওরা যেই রাজনৈতিক দলের কথা আপনি বলছেন, সেই তারা এতটাই বোঝে, বুঝতে বুঝতে তারা আজকে শূন্য হয়ে গেছে। মানুষ বোঝে না, কিন্তু ওরা বোঝে, তাই মানুষ ওদেরকে বুঝিয়ে দিয়েছে ওদের অবস্থানটা কোথায়, শূন্য করে দিয়েছে। এবং পশ্চিমবঙ্গ শুধু না, সারা ভারতবর্ষ জুড়ে তাদের আজকে কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। আমি বলছি যে এদের মানুষ যেন এদের ট্র্যাপে না পড়ে। এই আগেরবার যেরকম আরজিকর আন্দোলনকে যেভাবে তারা একটা রসাতলের জায়গায় নিয়ে গেছে এবং সেটাকে যেভাবে ধ্বংস করেছে তারা, হ্যাঁ, এই রাজনৈতিক দলগুলো, তারা খুব খারাপ কাজ করেছে। সমাজের প্রতি তারা খুব অন্যায় করেছে। এই যে মাস মুভমেন্টগুলো হয়েছে, সেই মাস মুভমেন্টগুলোকে ভেঙে দেওয়ার পেছনে তাদের একটা অস্বাভাবিক অবদান আছে, এবং আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে দিয়ে এটা করিয়েছে কিনা। কৌস্তবদা, শেষ দিকে একদম ফ্যাক্ট ফাইন্ডিং টিম ইতিমধ্যেই কলকাতায়, বিপ্লব দেব সমেত আরও যারা আছেন, পরবর্তী কি প্ল্যান, পরবর্তী কি পদক্ষেপ? তবে এটাই তো ভারতীয় জনতা পার্টির এই বিষয়টার দৃষ্টিভঙ্গি। ভারতীয় জনতা পার্টি কী হিসাবে, আমি একটু ইন্টারাপ্ট করে নিই, চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম সব ক্ষেত্রে শুধু বাংলাতেই আসে, যেখানে বিজেপির গভর্নমেন্ট চলে সে সমস্ত রাজ্যে যাই হয়ে যাক সেখানে ফ্যাক্ট ফাইন্ডিং টিম। স্বামী বিবেকানন্দের ওই ব্যাঙের গল্পের মতন এই ব্যাঙ শুধু এটাকে কুঁয়োটাকেই ভাবতো, এর থেকে বড় কিছু হয় না। তো ওদের কাছে এই বিষয়টাই আছে। তৃণমূল কংগ্রেস ওই বাংলার ব্যাপার নিয়ে ওরা বাংলার রাজনীতি করে বলবে, ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় রাজনীতি করে, তাদের সর্বভারতীয় রাজনীতির ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি আছে, এবং কোথায় কি করে না করে সেটা তো কুঁয়োর ব্যাঙেদের পক্ষে বলা সম্ভব নয়। তো তারা তাদের সীমিত জ্ঞান থেকে যেইটুকুন বলছে বলুক, আমাদের তাতে কিছু এসে যায় না।
আমি শুধু এটুকুই বলবো যে একটা ফ্যাক্ট ফাইন্ডিং টিম এই কনস্টিটিউট করা বা তাদেরকে এখানে পাঠানো, এটা হচ্ছে একটা রাজনৈতিক দলের তার দৃষ্টিভঙ্গি এবং ঘটনার প্রতি তাদের যে গ্রিভিয়াসিটি, এটা বোঝায় যে একটা রাজনৈতিক দল কোন দৃষ্টিভঙ্গিতে এই ঘটনাটাকে দেখছে, কতটা সিরিয়াসলি বিষয়টাকে দেখছে। অন্যান্য তো অনেক রাজনৈতিক দল আছে, তারা এখন অবধি কী করেছে, তো এই বিষয়গুলো বোঝায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে কমিশনার বলেছে নাকি দেখা করতে পারবে না, করতে পারবে না। তো এটা হচ্ছে চূড়ান্ত একটা অসৌজন্যের বার্তা। আমরা মনে করি এই সরকার যতদিন না পরিবর্তন হবে, পশ্চিমবঙ্গের এই অবস্থান পরিবর্তন হবে না। 2026-এ পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার হবে, পশ্চিমবঙ্গে ন্যায়নীতি প্রতিষ্ঠা পাবে, পশ্চিমবঙ্গে হিন্দুদের সরকার হবে। কৌস্তব বাগচি কি প্রার্থী হচ্ছে? আমি বলতে পারবো না, এটা দলের ব্যাপার। আমি দলের একজন কর্মী, আমি দলের একজন শৃঙ্খলাবদ্ধ কর্মী। দল যদি আমাকে 26-এর নির্বাচনে একটা বুথকে নিয়ে থাকতে বলে, আমি বুথ নিয়েও থাকতে রাজি, আমার কোনো অসুবিধা নেই। কৌস্তব দা, অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। আপনি ব্যস্ত স্কেডিউলে আমরা সময় দিয়েছেন, আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আমরা চেষ্টা করলাম সাউথ ক্যালকাটা ল কলেজের প্রাক্তন ছাত্র এবং তার সঙ্গে বিজেপির মুখপাত্র এবং প্রখ্যাত আইনজীবী কৌস্তব বাগচি অনেকটা ডিটেলে কিন্তু আপনাদের বললেন যে এক্স্যাক্টলি সেদিনকে কী হয়েছিল। এবং তারপর আপনারা প্রত্যেকেই জানেন যেদিকে যা যা আপডেটস আসবে আমরা আপনাদের বলতে থাকবো। কিন্তু আমাদের প্রশ্ন থেকে গেল সেই গোড়ায়, যে এই যে ম্যাঙ্গো নামক গুণধর ছাত্র বলবো না, ম্যাঙ্গো নামক গুণধর ব্যক্তি যে কাজ ঘটিয়েছেন এবং তার পেছনে কে থাকতে পারে, কারা থাকতে পারে, কিভাবে কতটা প্রভাবশালী হতে পারে, আমরা সবটাই কিন্তু আমাদের আজকের এই পর্বে রাখলাম। বাকিটা আপনারা বলবেন, আমাদের সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করবেন, আমরা চেষ্টা করবো আপনাদের কমেন্ট নিয়ে অন্যান্য পর্বে ডিসকাস করতে। আজকের পর্ব এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। নমস্কার, ভালো থাকবেন।